তো আজকের অবজেক্টিভ হচ্ছে উই উইল বি ডিসক্রাইবিং দ্য সাম ফিজিওলজিক্যাল চেঞ্জেস এন্ড অলসো স্বাভাবিক যে একটা এল্ডারলি পেশেন্টের যতটুকু মরবিডিটি বা মর্টালিটি এটা অনেক মেনি ফোল্ডস মোর দেন ইয়াঙ্গার পেশেন্ট, সো কি কি রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করতে হবে এন্ড হাউ টু কাউন্টারঅ্যাক্ট দোজ রিস্ক ফ্যাক্টরস। এন্ড দেয়ার মাস্ট বি সাম অপটিমাইজেশন, কিছু অপটিমাইজেশন থাকবে যে ঠিক আছে একটা এল্ডারলি পেশেন্টকে আমি কিভাবে অ্যানাস্থেটিক টেকনিকস এন্ড এভরিথিং এবং কি কি পেরিঅপারেটিভ কমপ্লিকেশন হতে পারে। সো জেনারেল কনসিডারেশন হচ্ছে যে এজ উইল নেভার বি এ কন্ট্রাইন্ডিকেশন টু এনি অ্যানেস্থেসিয়া অর সার্জারি। যে অনেক ক্ষেত্রে যে ওল্ড পেশেন্ট আনফিট, দ্যাট শুড নট বি, বিকজ এই পেশেন্ট গুলা মেনি মেনি কমপ্লিকেশন নিয়ে প্রেজেন্ট করে এবং এগুলো অপটিমাইজ করেই তাদের অ্যানেস্থেসিয়া দিতে হবে। এন্ড তাদের মাল্টিপল কোমরবিডিটি থাকে এবং তাদের এনি অ্যাকিউট সার্জিক্যাল ইলনেসের যে স্ট্রেস, দ্য ক্যাপাসিটি টু টেক দ্য স্ট্রেস রেসপন্স, দ্যাট ইজ অলসো ডিমিনিশ, সো দ্যাট শুড বি কেপ্ট ইন মাইন্ড. So we must optimize the anesthetic management for geriatric patient that is dependent upon the, on that they have some normal physiological anatomical changes and also they have altered response to the pharmacological agents that accompanies with the natural process of aging. And their, as I have said earlier, perioperative morbidity mortality will be much more than any younger patients. জেরিয়াট্রিক এজ গ্রুপ, এখন একটা ক্লাসে আসলে জেরিয়াট্রিক সম্পর্কে সবকিছু বলা সম্ভব না, এটা ইটসেলফ একটা একদম মেডিকেল স্পেশালিটি যে জেরিয়াট্রিক মেডিসিন, বাট আমাদের জন্য যতটুকু লাগে সেটাই। সো জেরিয়াট্রিক এজ গ্রুপ পেডিয়াট্রিকে যেমন আমরা বলি ইনফ্যান্ট, নিওনেট, ইনফ্যান্ট, টিনেজ, প্রিটিন, ওরকম জেরিয়াট্রিক এজ গ্রুপেও আমাদের কিছু ক্যাটাগরি আছে। যে সাপোজ দ্য ফার্স্ট ক্যাটাগরি ইজ youngest old, that is 65 to 74 years old, and then there is middle old, there is middle age and there is middle old age, that is 75 to 84 years, and oldest old হচ্ছে above 85 years. এবং বিভিন্ন ডেমোগ্রাফিক বিভিন্ন এজ গ্রুপে, সাপোজ ইন বাংলাদেশি এজ গ্রুপে তাদের হয়তো ফ্রেইলিটি একরকম, আবার ইউ সি ভেরি এল্ডারলি পেশেন্ট। কয়েকদিন আগে আমাদের থিয়েটারে একজন পেশেন্ট আসলো, উনি নটরডেমের প্রিন্সিপাল ছিলেন, হি ওয়াজ 82 ইয়ার্স ওল্ড, বাট দ্যাট পেশেন্ট ওয়াজ সো ফিট, পারহ্যাপস আমাদের চেয়েও বেশি ফিট। সো সামহাউ আমাদের ডেমোগ্রাফিকে এজিংটা খুব আর্লি হয়, মেবি ডিউ টু লাইফস্টাইল সিচুয়েশন। সো আমাদের দেশে এল্ডারলি এজ গ্রুপ হয়তো আমরা ধরবো অ্যাবাভ 60 ইয়ার্স, that is according to the national policy of Bangladesh, that was revised in 2019. সো আমাদের দেশের যেটা হয় যে আমাদের পপুলেশন যে আস্তে আস্তে যেটা হচ্ছে যে যে পপুলেশনের যে ট্রায়াঙ্গেলটা থাকে, যে বিভিন্ন যত একটা কান্ট্রি ডেভেলপ হবে, দ্য ট্রায়াঙ্গেল উইল বি ইনভার্টেড, দ্যাট ইজ মোর এল্ডারলি পিপল থাকবে এন্ড ইয়াং পিপল কম থাকবে। তো আমাদের পপুলেশনেও আসলে লাইফস্টাইলের সাথে সাথে এল্ডারলি পিপল বাড়ছে। সো এটার সাথে আমাদের কাজের যে রিফ্লেকশনটা, যে এই আরো অনেক এল্ডারলি পেশেন্ট আমরা হয়তো আস্তে আস্তে কাজের কারণে কাজে পাই, এবং এই রিফ্লেকশনটা এক্সামিনেশনেও হয়, যে এই পরীক্ষায়ও এক্সামিনাররা তখন ওই ব্যাপারগুলো নিয়ে আসে, যে আগে হয়তো অবস্টেট্রিক নিয়ে কোশ্চেন আসতো, পেডিয়াট্রিক নিয়ে কোশ্চেন আসতো। সো আস্তে আস্তে এই টপিক গুলো এক্সস্টেড হওয়ার পরে আস্তে আস্তে কিন্তু কোশ্চেন প্যাটার্নটা একটু অল্টারনেট হয়ে যায়, যে এল্ডারলি পপুলেশন চলে আসে। সো তাদের লাইফ এক্সপেক্টেন্সি কেমন, যেমন 2019-এ ওনাদের লাইফ এক্সপেক্টেন্সি মেইলে ছিল 70%, and 2023 বা এরপরে এটা প্রজেক্টেড হচ্ছে যে 81 পর্যন্ত হয়তো মেল পেশেন্টরা অ্যাভারেজ লাইফ এক্সপেক্টেন্সি থাকবে। সো আমরা আরো অনেক এল্ডারলি পেশেন্ট পাবো। সো অ্যাজ ইউ ক্যান সি যে এটা একটা ডেমোগ্রাফিক যে এজ গ্রুপটা কিরকম। সো দ্য গ্রিন সিগনিফাইজ যে পপুলেশনের সবচেয়ে বেশি ইন দ্য মিডল বিটুইন মেল এন্ড ফিমেল, এন্ড লোয়ার পোর্শনটা হচ্ছে এল্ডারলি পেশেন্ট, 70-এর দশক 80-র দশকে সেন্টিনারিয়ান অক্টাজেনারিয়ান পেশেন্ট। সো এই পেশেন্ট গুলা কিন্তু মাল্টিপল কোফ্যাক্টর নিয়ে প্রেজেন্ট করে আমাদের কাছে। সো উই হ্যাভ সাম বেসিক্স, জাস্ট ফিজিওলজি, সাম বেসিক্স, যে we have many physiological changes in the elderly, we all know that. So প্রথমেই শুরু করব কার্ডিওভাস্কুলার সিস্টেম দিয়ে, যে they have decreased arterial elasticity. So যেটা হয় যে their afterload is already elevated because একটা প্রেসারের এগেইনস্টে হার্টকে পাম্প করতে হচ্ছে, they have already elevated systolic BP and they most of the patient অনেক ক্ষেত্রে hypertensive থাকে, sometimes they know, sometimes they don't know. So they represent with left ventricular hypertrophy, যে আমরা চেস্ট এক্সরেতে বা ইকোতে আমরা দেখি যে পেশেন্টের এলভিএইচ আছে, আর ওনাদের অ্যাড্রেনার্জিক অ্যাক্টিভিটিটা অনেক ডিক্রিজ হয়। সো দে হ্যাভ ডিক্রিজ রেস্টিং এন্ড ম্যাক্সিমাল হার্ট রেট, এন্ড ওনাদের ব্যারোরিসেপ্টর রিফ্লেক্সটাও অনেকটুকু অক্টান্ডেড থাকে। সো দে হ্যাভ ডিক্রিজ ব্যারোরিসেপ্টর রিফ্লেক্স, দ্যাট ইজ দে ক্যান রেজ দেয়ার হার্ট রেট লেস দেন এনি ইয়াং পেশেন্ট।
সো নেক্সট পার্টটা চলে আসে যে রেসপিরেটরি সিস্টেম। আমাদের অ্যানেস্থেসিয়ার মোস্ট অফ দ্য ফাংশন কামস উইথ দ্য রেসপিরেটরি সিস্টেম। সো দিস পেশেন্টস হ্যাভ ডিক্রিজ পালমোনারি ইলাস্টিসিটি, ওনাদের অ্যালভিওলার সারফেস এরিয়া অনেক কম থাকে, দে হ্যাভ ওনাদের রেসিডুয়াল ভলিউম বেশি থাকে, and তাদের ক্লোজিং ক্যাপাসিটিও বেশি থাকে, অ্যান্ড দে হ্যাভ আ লট অফ ভিকিউ মিসম্যাচ, ভেন্টিলেশন পারফিউশন মিসম্যাচ হয়, and they also have decreased arterial PaO2. So all this reflects in the case of যে আমাদের অ্যানেস্থেসিয়ার ইন্ডাকশনের সময় বা রিকভারির সময় ওনাদের স্যাচুরেশন ডিস্যাচুরেশনটা অনেক তাড়াতাড়ি হয়। সো ইন দ্য পিকচার আপনারা দেখতে পাচ্ছেন যে ডান পাশে there is a aged lung and on the left side there is a normal lung. সো aged lung এ কিন্তু এফআরসিটা বেশি, দ্যাট ইজ দ্য ভাইটাল ক্যাপাসিটির মধ্যে এফআরসি অনেক বেশি। সো দ্যাট ইজ দ্য প্রবলেম। সো এখানে একটা দেখাচ্ছে যে এইজের সাথে সাথে আমাদের যে টোটাল লাং ক্যাপাসিটি আর হচ্ছে ক্লোজিং ক্যাপাসিটি এটার যেটা ইনক্রিজ করে। সো ইন আ এল্ডারলি পেশেন্ট দেয়ার নিচে দেখাচ্ছে যে এইজের সাথে সাথে দ্যাট ইজ দ্য মোর দ্য পেশেন্ট এইজেস অন দ্য 50, 60 or 70 ডেকেডে পেশেন্টের ক্লোজিং ক্যাপাসিটি বিকামস মোর দেন এফআরসি, দ্যাট মিনস অ্যালভিওলাইটা তাড়াতাড়ি কোলাপস করবে। So in the respiratory system, other than the lung capacities, they also have ওনাদের chest wall rigidity বেশি, they will have more chest wall rigidity, they have decreased muscle strength, so they cannot cough out the secretions, and ওনাদের breathing capacity ও কম থাকে, and most importantly they have blunted response to hypercapnia and hypoxia. So hypercapnia and hypoxia cannot stimulate their respiratory system as much as it can in young patients. Next important system is the renal system. So renal system এ যেটা হয় যে their renal blood flow is less and they have decreased GFR. ওনাদের renal massটা decrease করে, cortex decrease করে, the surface becomes more uneven compared to suppose there are two kidneys. In the right side you can see the aging kidney, যে এটার সারফেসটা অনেক uneven and cortex এ mass অনেক কমে যায়, and they have decreased tubular function. So all that what happens is that এটা রিফ্লেকশন হচ্ছে যে আমাদের অ্যানেস্থেটিক ড্রাগস এগুলা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্সটা অনেক কম থাকে। সো এটার ডোজ অ্যাডজাস্ট করতে হয়, যে যেই ড্রাগগুলো আমরা দিব যেগুলা রেনাল সিস্টেমে এক্সক্রিশন হবে এগুলা ডোজ অ্যাডজাস্টমেন্ট লাগবে। So in the musculoskeletal system, ওনাদের muscle mass will be reduced, their skin is atrophied, skin is more fragile, veins are fragile, অনেক সময় দেখা যায় যে ক্যানুলা করলে ফেটে যায়, ক্যানুলা করাটা ডিফিকাল্টি হয়ে যায়, and even infusion চালালেও দেখা যায় যে ক্যানুলা রাপচার হয়ে যেতে পারে, and they have many arthritic joints and reduced bone mass density. So অনেক সময় পজিশনিং এর ক্ষেত্রে এগুলা খেয়াল রাখতে হয়। So in the GI system যেটা দেখা যায় যে hepatic function declines. So the problem is অনেক ক্ষেত্রে দেখা যায় যে সবসময় রুটিনলি হয়তো আমরা লিভার ফাংশন টেস্ট করি না, করলে হয়তো দেখা যাচ্ছে যে তাদের লিভার ফাংশন ইজ অলসো ডিক্রিজ। সো আমাদের যে লিভারে যে ড্রাগগুলার বায়োট্রান্সফরমেশন হয় এখানে একটু আমাদের হয়তো ড্রাগ রিডিউস করতে হতে পারে, and their plasma cholinesterase is also decreased. And metabolism এর ক্ষেত্রে দেখা যায় যে তাদের basal oxygen consumption is decreased, they have weight loss, they have frailty, তাদের heat production capacity অনেক কম থাকে। So and they also have more heat loss, and their hypothalamic temperature regulation system এটা resets at a lower level, তার মানে তাদের অনেক তাড়াতাড়ি হাইপোথার্মিয়া হয়ে যায়। And they also have diabetes, and diabetic patient দেখা যায় যে they can have with or without autonomic neuropathy. So autonomic neuropathy থাকলে দেখা যায় যে অনেক ক্ষেত্রে দেখা যায় এল্ডারলি পেশেন্ট বিপি স্টেবল হচ্ছে না, কখনো অনেক ফ্লাকচুয়েট করছে, ওটা কমাতে গেলে আবার অনেক ড্রপ ডাউন করছে। সো দিস নিডস a tight control, and they have more insulin resistance, so their insulin requirement is higher. In the nervous system দেখা যায় যে তাদের হয়তো সেরেব্রাল কর্টেক্সে অনেকটুকু নার্ভাস সিস্টেম লস হয়, সেরেব্রাল ব্লাড ফ্লো ডিক্রিজ করে, and the neurotransmitter synthesis অনেক রিডিউস থাকে, তাদের কর্টিক্যাল অ্যাট্রফি থাকে। নেক্সট স্লাইডে আমি দেখাবো। সো হিয়ার ইউ ক্যান সি যে হলমার্ক অফ দ্য সেরেব্রাল অ্যাট্রফি, যে তাদের ভেন্ট্রিকল গুলো এনলার্জ থাকে বাট কর্টিক্যাল থিকনেস কম থাকে, কর্টিক্যাল থিনিং হয়, and there will be volume loss and also the sulcus. So যেহেতু ভলিউম লস হবে, so all the depression that is the sulcusটা ওয়াইড হয়ে যাবে। So these places যেখানে দেখা যায় যে they are more prone to any ischemia
or hemorrhagic stroke, both. এপিডুরাল স্পেসে লোকাল অ্যানেস্থেটিক যদি আমরা দিই, এটা অনেক there will be more extensive spread, but spinal anesthesia also has a long duration of action, so we can use it to our advantage. যে কম ডোজ দিলেও হয়তো বেশি অনেকক্ষণ ব্লক প্রলং হতে পারে। বাট পোস্ট অপারেটিভ ডিলিরিয়াম ইজ অলসো কমন ইন দিস পেশেন্টস, বিকজ দেখা যায় যে তাদের আগে থেকেই যদি আমরা চেক করি যে তাদের প্রি অপারেটিভ নিউরো কগনিটিভ স্কেয়ার টেস্ট স্কোর কেমন ছিল, তখন দেখা যায় যে যেগুলো যাদের টেস্ট স্কোর কম থাকে এখানে কিন্তু এটা দিয়ে পোস্ট অপারেটিভ ডিলিরিয়াম আমরা প্রেডিক্ট করতে পারি, যেটা আমি পরে দেখাবো। এখানে কিছু প্রিডিসপোজিং ফ্যাক্টর থাকে, দ্যাট ইজ পোস্ট এন্ড দেয়ার আর সাম প্রিসিপিটেটিং ফ্যাক্টর থাকে, দ্যাট ইজ পোস্ট অপারেটিভ এনি পেশেন্টের সার্জিক্যাল স্ট্রেসে ডিলিরিয়াম হতে পারে ইন এলডারলি পেশেন্ট। সো এখানে প্রিডিসপোজিং ফ্যাক্টর গুলো হচ্ছে ইনক্রিজড এজ, ওই অলরেডি নো, আজকে তো জেরিয়াট্রিক নিয়ে কথা বলছি। কগনিটিভ ইম্পেয়ারমেন্ট অর ডিমেনশিয়া, যেসব পেশেন্ট গুলা ডিমেনশিয়া থাকে তাদের স্বাভাবিক এটা আরো বেশি অ্যাগ্রাভেট করতে পারে। পলিফার্মেসি, দেখা যায় পেশেন্টদের অনেকগুলা ড্রাগ খায়, মাল্টি সিস্টেম হাইপারটেনসিভ থাকে, ব্লাড থিনার থাকে, ইনসুলিন থাকে, সো তাদের কিন্তু অলরেডি অনেকগুলা সিস্টেম অলরেডি ইনভলভ, সো তাদের ক্ষেত্রে ডিলিরিয়াম হতে পারে। তাদের যদি কোনো অলরেডি প্রি এক্সিস্টিং কোনো সেন্সরি ইম্পেয়ারমেন্ট থাকে, অনেক ক্ষেত্রে ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে, ডিফনেস থাকে, সো তারা কিন্তু পোস্ট অপারেটিভলি দেখা যায় ডিলিরিয়াস থাকবে, হয়তো তারা অলরেডি কমন ফলো করতে পারছে না, বুঝতে পারছে না। এইসব পেশেন্টদের অনেক সময় ফ্যামিলিয়াল আইসোলেশন থাকে, সোশ্যাল আইসোলেশন থাকে, সো দে হ্যাভ অলরেডি প্রি এক্সিস্টিং ডিপ্রেশন, দে ক্যান হ্যাভ সাম সাবস্টেন্স মিসইউজ, সাপোজ মেবি দে আর অ্যালকোহলিক্স, আমাদের দেশে হয়তো কম পাওয়া যায়, বাট স্টিল ইন মেনি ডেমোগ্রাফিক্স উই গেট দ্যাট, and they also have multimorbidity. Our precipitating factor that is happening after surgery or due to surgery, that is acute illness, surgery, trauma, sepsis, any drug withdrawal, যে পেশেন্ট হয়তো অ্যালকোহলিক ডিপেন্ডেন্ট ছিল, সো পোস্ট পেরিওপারেটিভ পিরিয়ডে হি ইজ নট গেটিং দ্যাট, সো দ্যাট ক্যান কজ his or her delirium. পোস্ট অপারেটিভ পেইন, আর যদি আমরা ওপিয়য়েড ইউজ করি, ফাস্টিং থাকলে ডিহাইড্রেটেড থাকবে, এনি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, অ্যানিমিয়া, কনস্টিপেশন অর অ্যাকিউট ইউরিনারি ইরিটেশন, all these things can cause পোস্ট অপারেটিভ ডিলিরিয়াম আফটার সার্জারি। এখন আমাদের যেটা এনহ্যান্সড রিকভারি আফটার সার্জারি, ইরাস বলি আমরা, তো এটার মধ্যে কিন্তু এলডারলি পেশেন্টের একটা ডিলিরিয়ামটা প্রিভেন্ট করাও কিছুটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে অ্যাজ অ্যান অ্যানেস্থেসিওলজিস্ট। সো এখানে কয়েকটা মডিউল আমাদের দেখতে হয়, যে একটা মডিউল হচ্ছে টু ইমপ্রুভ দ্য পেশেন্ট সেন্সরি ইনপুট, আর এই মডিউলটার জন্য আমরা পোস্ট অপারেটিভ যা যা ইন্টারভেনশন করতে পারি সেটা হচ্ছে ওরিয়েন্টেশন, যে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে উই ক্যান কিপ আ ক্লক, keep a calendar, keep an orientation board, and avoid any cognitive active medication, যে অনেক সময় বলে যে পেশেন্টকে বেশি সিডেটিভ দেওয়া দরকার নাই, সো দ্যাট পেশেন্ট যত তাড়াতাড়ি পেশেন্ট কনসিয়াস হয়, এটা আমাদের টার্গেট থাকবে। এন্ড সেকেন্ড মডিউল ইজ, আমরা তাকে অলরেডি কগনিটিভ স্টিমুলেশন দিতে পারি, যে কানে শুনতে পায় না, তার হয়তো একটা হিয়ারিং এইড থাকবে, ওটা তাকে অ্যাজ সুন এজ পসিবল পোস্ট অপারেটিভে আমরা দিয়ে দিব, তার রিডিং গ্লাসেস, এনি অ্যাম্পলিফায়ার, এন্ড অলসো মোস্ট ইম্পর্টেন্ট আর্লি মোবিলাইজেশন, যত তাড়াতাড়ি মোবিলাইজেশন হবে, এবং রিহ্যাবিলিটেশন, যে আমরা হয়তো যদি পেশেন্ট স্টেবল থাকে তাড়াতাড়ি স্টেপ ডাউন করে দেই, যে সে তার নিজের পরিবেশে, নিজের কেবিনে, নিজের ফ্যামিলির সাথে থাকলে দ্য ডিলিরিয়াম উইল বি লেস আফটার সার্জারি। সো এন্ড উই মাস্ট অ্যাভয়েড সাইকোঅ্যাক্টিভ মেডিকেশন, দ্যাট ইজ যে পোস্ট অপারেটিভ ক্ষেত্রে হয়তো আমাদের টার্গেট থাকবে টু রিডিউস দ্য পলিফার্মেসি কমিয়ে আনবো, উই ক্যান রিডিউস আননেসেসারি মেডিকেশন, এন্ড অলসো পেইন ম্যানেজমেন্ট প্রোটোকল, বিকজ পেইন অ্যাগ্রাভেটস ডিলিরিয়াম আ লট, বাট এট দ্য সেম টাইম যে ওপিয়য়েড আমরা দিব এটা জুডিশিয়াসলি দিতে হবে, সো দ্যাট it doesn't precipitate delirium. And also we must ensure fluid and nutrition, that is the fluid management. Patient their prolonged fasting থাকতে পারে, so তাদের these patients are more prone to electrolyte imbalance, so অনেক ক্ষেত্রে হয়তো ইলেকট্রোলাইট রুটিনলি করা হয় না, বাট এলডারলি পেশেন্ট আসলে we should do an electrolyte and manage accordingly. And also adequate nutrition protocol, যে early আমরা oral feeding দিয়ে দিতে পারি কিনা, such as that. And we should avoid in-house hospital complications. অনেক সময় দেখা যায় পেশেন্ট ভালো এসেছিল, বাট কোনো হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন হতে পারে, সো এই জন্য আর্লি ইউরিনারি ক্যাথেটার রিমুভ করে ফেলতে হবে, আর্লি সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অক্সিজেন ডেলিভারি করতে হবে, কোনো সেন্ট্রাল লাইন থাকলে ওইটা যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করতে হবে। অ্যান্ড উই শুড, দিস পেশেন্টস টলারেট অ্যানিমিয়া ভেরি পুরলি, বিকজ their reserve is already less. So ওনাদের ক্ষেত্রে যে ট্রান্সমিশন ট্রিগারটা, it should be low, higher than healthy adult individual. যে হয়তো আমরা 7-8 হয়তো ট্রান্সফিউজ করি in case of young adults, but in elderly patients transfusion trigger should be 10
or 11-12 যদি আরো কোনো মাল্টি সিস্টেম ইনভলভমেন্ট থাকে যে লো হেমাটোক্রিটে উই শুড ট্রান্সফিউজ, and also post operative complication should be monitored. কার্ডিওভাস্কুলার সিস্টেম যেগুলা আগেও বলেছিলাম যে এই পেশেন্ট গুলা দে আর মোর প্রোন টু অ্যাথেরোস্ক্লেরোসিস, এসেনশিয়াল হাইপারটেনশন, congestive cardiac failure, and aortic stenosis. So we should keep these things in mind while anesthetizing an elderly patient. In the respiratory system, the patient can have emphysema, chronic bronchitis, pneumonia, and renal system এই সমস্যাগুলো can happen in the postoperative time as well, যে hypertensive nephropathy হতে পারে, prostatic obstruction হতে পারে, patient heart failure develop করতে পারে। Geriatric and assessment of surgical patient, যে আমরা কয়েকটা পয়েন্টে আমাদের ফোকাস করতে হবে। এই পয়েন্টগুলো হতে পারে যে we should assess the cognitive ability and the capacity to understand যে এই সার্জারিতে কতটুকু প্রবলেম হতে পারে। উই শুড অলরেডি স্ক্রিন দ্য পেশেন্ট ফর ডিপ্রেশন, উই শুড স্ক্রিন দ্য পেশেন্ট যে পেশেন্টের অলরেডি কি ডিলিরিয়াম আছে কিনা, পেশেন্ট কোনো অ্যালকোহল বা সাবস্টেন্স ডিপেন্ডেন্ট কিনা, এন্ড উই শুড অলসো ডু এ কার্ডিয়াক ইভ্যালুয়েশন। এন্ড অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা হয়তো অনেক সময় কার্ডিওলজিস্টকে কল করি যে কার্ডিয়াক রিস্ক ফ্যাক্টরটা অ্যাসেস করার জন্য। পেশেন্টের যদি কোনো পালমোনারি কমপ্লিকেশন আমরা যদি মনে করি যে হতে পারে, তো সেই ক্ষেত্রে আমরা হয়তো অনেক ক্ষেত্রে পেশেন্টকে আগে থেকে পালমোনারি রিহ্যাবিলিটেশন করতে বলতে পারি, ইনসেন্টিভ স্পাইরোমেট্রি দিতে বলতে পারি, এন্ড উই শুড চেক দ্য পেশেন্টের ফাংশনাল স্ট্যাটাস। যে সব ক্ষেত্রে অনেক সময় মেনি এজড পেশেন্ট কাম টু আস বাট দে আর নট দ্যাট ফ্রেল, এন্ড উই শুড আস্ক যে পেশেন্ট আগে কখনো পড়ে গিয়েছিল কিনা, কোনো হিস্ট্রি অফ ফল ছিল কিনা, and we should check a basic frailty score যে প্রি অপারেটিভ এই পেশেন্টের ফ্রেইলিটি স্কোর কেমন ছিল, পেশেন্টের নিউট্রিশনাল স্ট্যাটাস কেমন, পেশেন্টের কি কি ট্রিটমেন্ট পাচ্ছে, পেশেন্টের ফ্যামিলি এবং সোশ্যাল সাপোর্টটা কেমন, পেশেন্ট পলিফার্মেসি পাচ্ছে কিনা, এবং পেশেন্টের ট্রিটমেন্ট গোল এবং পেশেন্টের ট্রিটমেন্ট আউটকাম এক্সপেকটেশন, এগুলা আগে থেকেই পেশেন্টের ফ্যামিলিকে ইনফর্ম করতে হবে। ওই আগের স্লাইডটাই যে আমরা তার নিউট্রিশনাল স্ট্যাটাস দেখবো, ফাংশনাল স্ট্যাটাস দেখবো, পলিফার্মেসি পাচ্ছে কিনা, তার ফ্রেইলিটি স্কোর, তার সাপোর্ট সিস্টেম, ওগুলাই। সো একটা বেডসাইড ইজি টুল আছে দ্যাট ইজ উই কল মিনি কগ, দ্যাট ইজ দ্য কগনিটিভ অ্যাসেসমেন্ট, যেটা আমরা হয়তো যে পেশেন্টটা হয়তো আগে থেকে কোনো ডিমেনশিয়ার হিস্ট্রি দিতে পারছে না বা তার হয়তো ওরকম ফ্যামিলি হিস্ট্রি নাই বা ওরকম কেউ বলতে পারছে না, বাট ইন মেনি কেসেস উই ক্যান ডু ইট একদম বেডসাইড, তেমন কোনো ইটস নট দ্যাট মাচ কস্টলি অর দ্যাট মাচ ডিফিকাল্ট টু ডু। আমরা বেডসাইডে পেশেন্টকে দু একটা কোয়েশ্চেন করতে পারি, একটা কিছু ড্র করতে দিতে পারি, তার মেমোরি 2-3টা ওয়ার্ড জিজ্ঞেস করে যে সে 2-3টা ওয়ার্ড রিকল করতে পারে কিনা, এগুলো আমরা দেখতে পারি, এগুলোকে আমরা মিনি কগ এক্সামিনেশন বলি। সো এখানে হচ্ছে যে আমরা 3টা ওয়ার্ড পেশেন্টকে বলবো এবং উই শুড ইনস্ট্রাক্ট দ্য পেশেন্ট যে আপনি শুনেন এন্ড ইউ ক্যান রিপিট, এন্ড ওয়ার্ড গুলা র্যান্ডম হতে পারে বাট ইজি, ইট শুড বি ইজি টু রিমেম্বার। সাপোজ উই ক্যান সাবসিকুয়েন্টলি আমরা বললাম ব্যানানা, সানরাইজ, চেয়ার, এন্ড দেন সে ওই সিকোয়েন্স অনুযায়ী রিপিট করতে পারে কিনা, মনে রাখতে পারে কিনা, অর ইজি ওয়ার্ডস লিডার, সিজন, টেবল। দেন পেশেন্ট যদি এটা রিপিট করতে পারে তাহলে উই ক্যান গো টু দ্য নেক্সট স্টেপ। আর যদি ফার্স্ট স্টেপে রিপিট না করতে পারে দেন উই ক্যান অলরেডি সে যে হ্যাঁ পেশেন্ট একটু ডিলেরিয়াস। সো পেশেন্টকে অনেক ক্ষেত্রে আমরা ক্লক ড্র করতে বলি যে একটা রাউন্ড একটা ক্লক ড্র করেন একটা কাগজে, এন্ড দেন ক্লকটা টাইমটা দিয়ে যে চারপাশে উই ক্যান গিভ হিম দ্য নাম্বার, এন্ড দেন যে কয়টা কয়টা বাজে, সাপোজ 3:15, আপনি 3:15-এ ক্লক হ্যান্ডেলটা ড্র করেন। এন্ড অলসো যে 3 ওয়ার্ড রিকল আগের টেস্টের মতোই, এগুলা সাধারণত সবসময় বেডসাইডে করা হয় না, বাট তারপরও যেহেতু বইতে আছে সেজন্য বলার। সো মিনি কক স্কোরিং এ যেটা আমরা স্কোরিং দিয়ে দেন উই ক্যান ডিটারমাইন যে পেশেন্টটা ডিলিরিয়াস কিনা অর ডিলিরিয়াম আছে কিনা। সো পেশেন্ট যদি ওয়ার্ড রিকল করতে পারে তাহলে প্রত্যেকটা ওয়ার্ডের জন্য সে 1 পয়েন্ট করে পাবে। সো এই ক্ষেত্রে লোয়েস্ট স্কোর 0, হাই স্কোর 3 পয়েন্ট, দ্যাট ইজ 1 পয়েন্ট ইচ ফর ইচ ওয়ার্ড রিকল। এন্ড ক্লক ড্র 0 to 2 পয়েন্টস, দ্যাট ইজ নর্মালি যদি সে ক্লক ড্র করতে পারে তাহলে 2 পয়েন্ট, আর সে যদি না পারে বা সে যদি রিফিউজ করে, কোঅপারেট না করতে চায় তাহলে 0 পয়েন্ট। সো টোটাল স্কোর হবে in a scoring of 0 to 5 point, that is word recall এ 3 point and clock draw এ 2 points. So cut off point হচ্ছে যে কোনো পেশেন্ট যদি less than 3 হয় মিনি কক টেস্টে, তাহলে এই পেশেন্টটাকে উই ক্যান সে যে পেশেন্টটা হ্যাজ বিকাম আ ভ্যালিডেট ক্যান্ডিডেট ফর ডিমেনশিয়া স্ক্রিনিং। এন্ড গ্রেটার সেন্সিটিভিটি যে আরো ক্লিয়ার কাট যদি আমরা চাই তাহলে
লেস দেন 4 হলে ডিমেনশিয়া, অ্যাবাভ 4 হলে ইট মে ইন্ডিকেট যে না ঠিক আছে, কগনিটিভ স্ট্যাটাস মোটামুটি ভালো। সো দিস ইজ কল্ড ফ্রেইলিটি স্কোর, যে আমরা ফ্রেইলিটি স্কোরটা দেখি অনেক সময়। সো পেশেন্টের কিছু ক্রাইটেরিয়া আমরা দেখি, যে পেশেন্টের প্রি এক্সিস্টিং কিছু হেলথ, তার সে বাসায় কিভাবে চলাফেরা করতো। অনেক সময় আমরা পেশেন্টকে জিজ্ঞেস করি যে আপনি কি সিঁড়ি ভেঙে 3-4 তলা ওঠানামা করতে পারেন, বা অনেক সময় জিজ্ঞেস করি যে আপনি কি নামাজ পড়তে পারেন। কেউ বলে যে হ্যাঁ আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি, কেউ বলে যে না আমি বসে বসে নামাজ পড়ি বা শুয়ে শুয়ে নামাজ পড়ি। সো আমাদের ডেমোগ্রাফিকে অনেক ক্ষেত্রে এইভাবে ডিসাইড করা যায়। আবার ইন মেনি ওয়েস্টার্ন কান্ট্রিজ দে ক্যান হ্যাভ কেয়ার গিভার। সো সেটা দিয়ে আমরা বিভিন্ন ক্যাটাগরাইজ করতে পারি। যেমন এখানে হচ্ছে, সো দ্য পেশেন্ট ক্যান বি, যদি despite of age the patient can be called very fit, who are robust, active and energetic. সো তারা বলে হ্যাঁ আমি তো 2 কিলো হাঁটি, আমি তো পার্কে হাঁটি, আমি এক্সারসাইজ করি। সো আমরা তাদেরকে কনসিডার করতে পারি যে না, despite of their age they are fit. কাউকে বলা যায় যে হ্যাঁ ওয়েল, বলবে যে হ্যাঁ আমরা ওরকম কোনো অ্যাক্টিভ ডিজিজ নাই, বাট দে ক্যান ডু দেয়ার ডে টু ডে অ্যাক্টিভিটি, বাট সামটাইমস হয়তো অসুস্থ হয় সিজনালি, that can be called well. And managing well, যে তাদের হয়তো মেডিকেল প্রবলেম আছে বাট দোজ আর ওয়েল কন্ট্রোলড, এন্ড তারা রুটিন কাজ করতে পারে, দিজ আর ম্যানেজেবলি ওয়েল। এন্ড ভালনারেবল, যে তারা ডিপেন্ডেন্ট না, স্টিল দে আর নট স্টিল বেড রিডেন, বাট দে হ্যাভ সাম লিমিটেশন টু দেয়ার অ্যাক্টিভিটিস, যে একটু টায়ার্ড হয়ে যায়, আর্লি টায়ার্ড হয়ে যায় এরকম। আর মাইল্ডলি ফ্রেল বলবো যে তাদের হচ্ছে দে আর মোর এভিডেন্ট, দে আর স্লোয়িং ডাউন, দে নিড হেল্প। তারা হেভি কাজ হয়তো বাসায় করতে পারে না, হয়তো তারা একা একা বাইরে যেতে পারে না, তাদের হাউস হোল্ড ওয়ার্কে হেল্প লাগে। দেন দের ইজ মডারেটলি ফ্রেল, দ্যাট ইজ তারা হয়তো অত বাসায় থেকে বের হয় না, তারা বাসাতেই থাকে। এন্ড দে নিড হেল্প উইথ বাথিং, দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট পয়েন্ট, যে তারা গোসল করার সময় তাদের হেল্প লাগে, তাদের ড্রেসিং আনড্রেসিং এইসব বেসিক ডে টু ডে লাইফে দে নিড হেল্প। So then there is severely frail, যে they are completely dependent on their personal care, তারা নিজেরা কিছুই করতে পারে না, they need help. So অনেক ক্ষেত্রে দেখা যায় যে these patients can be at high risk of dying within 6 months. And there is very severely frail, that is the completely bedridden. So ওনাদেরকে হয়তো বলা যায় যে they are approaching their end of life. So তারা হয়তো এতটাই frail যে any even minor illness থেকে they may not recover. And terminally illness যেটা বলবো, যে তাদের life expectancy less than 6 months, and they are approaching the end of the life. So এই জিনিসগুলো আসলে আমাদের কাজের ক্ষেত্রে যেটা রিফ্লেকশন, সেটা হচ্ছে যে আমরা হয়তো একটা পেশেন্টকে অ্যাসেস করলাম ওই পেশেন্টের ফ্যামিলিকে বা পেশেন্টকে তার রিস্ক আউটকাম সম্পর্কে বলার জন্য। সো মে নট বি দ্যাট ইম্পর্টেন্ট ফর এক্সামিনেশন, বাট জাস্ট একটু জেনে রাখা। যেগুলা বললাম যে তাদের ফাংশনাল ক্যাপাসিটি, এগুলা দিয়ে আমরা বিভিন্ন, দেয়ার আর মেনি স্কোরিং সিস্টেম, এগুলা দিয়ে আমরা ফ্রেইলিটি স্কোর অ্যাসেস করতে পারি। এগুলা আগের পরীক্ষার এক্সামিনেশনের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আসতো যে শর্ট নোট লেখো ফ্রেইলিটি এরকম, বাট এট দিস পয়েন্ট এই ধরনের কোশ্চেন সাধারণত খুব একটা আসে না, তারপরেও জানা থাকলে ভালো। সো ফ্রেইলিটি স্কোর, যে পেশেন্টকে যদি পেশেন্ট শ্রিঙ্কেজ, উইকনেস, এক্সশন এন্ড স্লোনেস, এই 4-5টা ক্রাইটেরিয়া আমরা দেখবো। যে শ্রিঙ্কেজ, যে পেশেন্ট আনইনটেনশনাল ওয়েট লস, যে গত 10 বছর ধরে উনি আনইনটেনশনালি ওয়েট লস করছে। তার উইকনেস, হয়তো তার গ্রিপ স্ট্রেংথ অনেক কমে গেছে, তার এক্সস্টেড হয়ে যায়, সে বলে যে আগের মতো অত এনার্জি পাই না, কাজ করতে পারি না। এন্ড দেন লো ফিজিক্যাল অ্যাক্টিভিটি, আগে হয়তো একটা মানুষ অনেক হাঁটাহাঁটি করতো, বাইরে যেত, অনেক অ্যাক্টিভ ছিল, তারা এখন আর অত অ্যাক্টিভিটি, মানে সাবকনসিয়াসলি অত অ্যাক্টিভিটি এখন আর করে না। সো দ্যাট শুড গিভ আস আ সাইন। এন্ড স্লোনেস, যে আস্তে আস্তে হাঁটে, দে মে নিড সাম কেন, ওয়াকার হেল্প, এনিথিং লাইক দ্যাট। সো প্রত্যেকটা পয়েন্টে পেশেন্ট 1 করে স্কোর পাবে। সো যদি টোটাল স্কোর হতে পারে 5, সো 0 to 1 ইজ নট ফ্রেল। 1-2টা পয়েন্টে স্কোর পেলে এটা ফ্রেল বলবো না। 2 to 3 is intermediate, and 4 to 5 is frail. সো এই পেশেন্ট গুলার প্রি অপারেটিভ কি কি ইনভেস্টিগেশন আমরা করব, যে অনেক ক্ষেত্রে ইন মেনি ইয়াং পেশেন্টস হয়তো আমরা অনেক ইনভেস্টিগেশন করি না। যে স্মিথে প্রি অপারেটিভ ইনভেস্টিগেশন চ্যাপ্টার আপনারা দেখবেন যে অনেক ক্ষেত্রে বলে যে জাস্ট একটা ইউরিনারি, জাস্ট একটা চেস্ট এক্সরে, এনিথিং, খুব কম কম ইনভেস্টিগেশন। আবার এলডারলি পেশেন্টের ক্ষেত্রে কিছু জিনিস ম্যান্ডেটরি, যেমন হিমোগ্লোবিন, হিমোগ্লোবিন করতে হবে এই পেশেন্টের। যদি আমরা এক্সপেক্ট করি যে তার যে সার্জারিটা হবে এটাতে সিগনিফিকেন্ট ব্লাড লস হতে পারে, একটা গাট রিসেকশন, একটা ল্যাপারটমি অর এনি সিএবিজি, তখন হয়তো আমরা বা তার ট্রান্সফিউশন লাগতে পারে।
তখন আমরা হেমোগ্লোবিনটা করব। এবং হচ্ছে যে যদিও মোস্ট অফ দ্য টাইম রুটিনলি তো আমরা সিবিসি দেই, স্টিল জানার জন্য। অ্যান্ড রেনাল ফাংশন টেস্ট, তার ব্লাড ইউরিয়া, নাইট্রোজেন, ক্রিয়েটিনিন, it should be recommended for all geriatric surgical patient, especially those who are undergoing major surgery, and তাদের যদি কোনো comorbidity থাকে, সাপোজ ডায়াবেটিস, হাইপারটেনশন, এনি কার্ডিওভাস্কুলার ডিজিজ, or তারা যদি কোনো অ্যান্টিহাইপারটেনসিভ পায়, এসি ইনহিবিটর পায়, এনএসআইড পায়, তাহলে তাদের রেনাল ফাংশনটা দেখতে হবে। এন্ড অলসো যেটা বলে যে সিরাম অ্যালবুমিন, তাদের অ্যালবুমিনটা দেখতে হবে। যে সব ক্ষেত্রে আমি আগেও বলেছিলাম যে আমরা হয়তো এলএফটি দেই না, লিভার ফাংশন টেস্ট দেই না, বাট এই ক্ষেত্রে দেখতে হবে, কারণ তার সিনথেটিক ফাংশন, তার সিডোকোলিনেস্টারেজ অ্যাক্টিভিটিটা ঠিক আছে কিনা, এবং তার এই অ্যালবুমিনটার উপরে কিন্তু অনেক ক্ষেত্রে গাট অ্যানাস্টোমোসিসের যেটা ভায়াবিলিটিটা, যে অ্যানাস্টোমোসিসটা টিকবে কিনা, এটা ডিপেন্ড করে। আর প্লাস হচ্ছে যে পেশেন্টের যদি অলরেডি নোন লিভার ডিজিজ থাকে, এনি সিরিয়াস ক্রনিক ইলনেস থাকে, সিকিডি থাকে, এনি মেজর রিসেন্ট যদি সার্জারি, if the patient underwent any recent surgery, or if the patient has malnutrition, যে আপনি দেখছেন একটা malnourished patient, then you can give serum albumin. Obviously it will depend on patient to patient, and also যে কি সার্জারি হবে ওটার উপর। সো এখন আমাদের ইম্পর্টেন্ট পার্টটা চলে আসছে, এটা হচ্ছে যে আমাদের ফার্মাকোলজিক্যাল চেঞ্জেস, যে এজিং এ আমাদের যে হাউ ড্রাগ হ্যান্ডেলস দ্য ড্রাগ modifies the body, and how the body handles drug, that is both pharmacokinetic and pharmacodynamic, দুইটাতেই চেঞ্জেস থাকবে, এটা আমরা সবাই জানি। সো কমন pharmacokinetic and pharmacodynamic changes are যে progressive decrease in the muscle mass এবং an increase in body fat, especially in older women। তখন দেখা যায় যে পেশেন্টের টোটাল বডি ওয়াটারটা বেশি চলে আসে। সো ইফ দেয়ার ইজ এ ভেরি ওবিস ফিমেল পেশেন্ট, তো তখন কিন্তু আমাদের ড্রাগটা তার অ্যাকচুয়াল বডি ওয়েট না, অ্যাডজাস্টেড বডি ওয়েট বা লিন বডি ওয়েট হিসাব করে দিতে হয়। আর রিডিউস ভলিউম অফ ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার সলিউবল ড্রাগ ক্যান লিড টু গ্রেটার প্লাজমা কনসেন্ট্রেশন। সো এখানেও ড্রাগ রিডিউস করতে হবে। ডিস্ট্রিবিউশন এন্ড এলিমিনেশন আর এফেক্টেড বাই অল্টার্ড প্লাজমা প্রোটিন কনসেন্ট্রেশন। ওই যে বললাম যে অনেক সময় পেশেন্টের হাইপোঅ্যালবুমিনিয়ামিয়া থাকে, সো হাইপোপ্রোটিনেমিয়া থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু ড্রাগ এলিমিনেশন এন্ড ডিস্ট্রিবিউশনটা ডিফারেন্স করবে। সো অ্যালবুমিন বাইন্ড যে ড্রাগ গুলা, বারবিচুরেটস, বেনজোডায়াজেপিন, ওপিওয়েডস, অ্যাগোনিস্ট, এন্ড যেটা বেসিক ড্রাগস, দ্যাট ইজ দ্য আওয়ার লোকাল অ্যানেস্থেটিক্স, এগুলো বাইন্ড করবে হচ্ছে আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিনের সাথে। সো কনসেন্ট্রেশন অফ দ্য বাইন্ডিং প্রোটিনস উইল ডিপেন্ড আপন দ্য ডিক্রিজ ডিজিজ অ্যাসোসিয়েটেড উইথ এজিং। এন্ড এই পেশেন্ট গুলার যেহেতু রেনাল এন্ড হেপাটিক ফাংশন ডিক্লাইন করে, সো তাদের ক্লিয়ারেন্সটা প্রলং হবে, সো ডিউরেশন অফ অ্যাকশন প্রলং হতে পারে, সো ওইভাবে আমাদের ড্রাগ দিতে হবে। সো ইভেন ওনাদের রেসপন্স টু ইনহেলেশনাল এজেন্ট ইজ অলসো চেঞ্জ। সো যেটা দেখা যায় যে ম্যাক অফ এনি ইনহেলেশনাল এজেন্ট ইজ রিডিউসড 4% for every decade of age over 40 years. So obviously elderly patient hole the max should be reduced, and onset of action is faster if cardiac output is depressed. So অনেক ক্ষেত্রে দেখা যায় যে and it can be delayed যদি ভেন্টিলেশন পারফিউশন কোনো অ্যাবনর্মালিটি থাকে, কোনো লাং ডিজিজ থাকে, তখন হয়তো আবার দেখা যায় যে অনসেটটা ডিলে হতে পারে। সো এই দুইটা ফ্যাক্টর মিলে যেটা দেখা যায় যে রিকভারি ফ্রম ভোলাটাইল অ্যানাস্থেটিক প্রলং হতে পারে, বিকজ তাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বেশি, আবার হচ্ছে পালমোনারি গ্যাস এক্সচেঞ্জ ডিপ্রেসড। সো যে এজেন্ট গুলা র্যাপিডলি এলিমিনেট হয়ে যায়, যেমন ডেসফ্লুরেন, সেভোফ্লুরেন, দিস উড বি বেটার চয়েস ফর স্পিডিং ইমার্জেন্স এন্ড ইন্ডাকশন। সো যে চেঞ্জেস গুলা হয় যে দিস পেশেন্টস ডিসপ্লে এ লোয়ার ডোজ রিকোয়ারমেন্ট, আমরা সবাই জানি যে বলে সারা যে প্রোপো আস্তে স্লোলি দাও, প্রোপো কম দাও, ইটোমিডেট, ওপিওয়েড, বেনজোডায়াজেপিন এগুলাতে বেশি সেন্সিটিভ থাকে, এগুলো অনেক সময় হয়তো বেনজোডায়াজেপিন লং অ্যাক্টিং ড্রাগ দিতে নিষেধ করে। সো প্রোপোফল, ডিসপাইট অফ অল দ্যাট, propofol is the ideal induction agent for elderly patient because rapid elimination হয়ে যাবে, এবং মানে বাট এটা অনেক র্যাপিড অ্যাপনিয়া করতে পারে। সো elderly patients require 50% lower blood levels of propofol, and initial volume of distribution of etomidate significantly decreases with age, and enhanced sensitivity of fentanyl and fentanyl sulfentanyl, এই ওপিওয়েডে অলওয়েজ এলডারলি পেশেন্ট উইল বি মোর সেন্সিটিভ। সো 50% এরও কম ডোজ রিকোয়ারমেন্ট লাগতে পারে। সো স্লোলি ইনক্রিমেন্টালি টপ আপ পেশেন্টের রেসপন্স দেখে দেখে দিতে হবে। সো since they have increased volume of distribution, so all the benzodiazepines will have prolonged elimination half-life. But midazolam, even midazolam requirement is less than 50% in elderly patient, and elimination half-life is prolonged by 50%. So drug কম লাগবে, but এটা prolong
elimination হবে. And anticholinergic drugs and benzodiazepines are associated with increased risk of postoperative delirium. So অনেক ক্ষেত্রে আমরা অ্যাট্রোপিন দেই, গ্লাইকোপাইরোলেট দেই, এগুলা কিন্তু গ্লাইকো যদিও ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে না, বাট অ্যাট্রোপিন কিন্তু সেন্ট্রাল অ্যান্টিকোলিনার্জিক সিনড্রোম করতে পারে এলডারলি পেশেন্টদের, এবং এগুলা পোস্ট অপারেটিভ ডিলিরিয়াম করতে পারে। সো এখন মোস্ট ইম্পর্টেন্ট মাস্টার রিল্যাক্সেশন। অনেক সময় দেখা যায় এলডারলি পেশেন্ট অপারেশন শেষ, বাট পেশেন্টের রিকভারি ডিলে হচ্ছে, রিভার্স হচ্ছে না, স্লো। সো যেটা দেখা যায় যে মোস্টলি দেখা গেছে যে সাকসিনাল কোলিন ইজ নট অল্টার্ড উইথ এজিং, বাট মে কজ আপ টু টু ফোল্ড প্রলঙ্গেশন অফ অনসেট, এটার অনসেট দেরিতে হবে। And recovery of non-depolarizing muscle relaxation depends on the kidney excretion, that is pancuronium, may be delayed due to decreased drug clearance. And decreased hepatic excretion from loss of liver mass. It prolongs the elimination half-life and duration of action of rocuronium and vecuronium. সো আমার কাছে মনে হয় যে এলডারলি পেশেন্ট হলে সবচেয়ে সেফ হচ্ছে অ্যাট্রাকিউরিয়াম আর সিস অ্যাট্রাকিউরিয়াম। যদি আপনাদের সেন্টারে থাকে দেন ইউ ক্যান ইউজ ইট, বিকজ ইটস নট দ্যাট মাচ সিগনিফিক্যান্টলি অল্টার্ড বাই দ্য এজ। সো দিস সিমস টু বি সেফার বিকজ এগুলা এলিমিনেশন ইজ ফ্রি ফ্রম হেপাটিক অ্যান্ড রেনাল এক্সক্রিশন। সো এখন choice GA or regional. So obviously it will depend on the surgical procedure and the patient's comorbidity, but overall এভিডেন্স বেস দেখা গেছে যে স্ট্যাটিস্টিক্যালি পেশেন্টের মরবিডিটি আর মর্টালিটিতে কোনোটার কোনো একটা আরেকটার চেয়ে সুপিরিয়র না, মোরলেস সেম। সো দ্য টেক হোম মেসেজ হচ্ছে অল দ্য অ্যানাটমিক্যাল, ফিজিওলজিক্যাল, ফার্মাকোলজিক্যাল চেঞ্জেস, অ্যান্ড আমরা মোস্ট ইম্পর্টেন্টলি যে ডোজ রিকোয়ারমেন্ট চেঞ্জ হতে পারে, আর প্রি অপারেটিভ অ্যান্ড পোস্ট অপারেটিভ পিরিয়ডে যে আমাদের যে মেটিকুলাস কিছু মনিটরিং টুল, পোস্ট অপারেটিভ কগনিটিভ ডিসফাংশন আমরা কিভাবে প্রিভেন্ট করব, কিভাবে পেশেন্টের ডিলিরিয়াম হতে পারে কিনা প্রেডিক্ট করব, মিনি ককটেলস, দিজ আর মোর অর লেস হোয়াট ইউ শুড টেক অ্যাওয়ে ফ্রম দিস। থ্যাংক ইউ সো মাচ।